এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কথাটা সোজা গিয়ে বিঁধল বৃক্ষপটে রেশমার। রেশমার গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। দুহাতের আজলায় চেপে ধরে দুটি নরম গাল। সবিনয় জিজ্ঞেস করল, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? দুই পাশে মাথা নাড়ে এলিজাবেথ। না, চাচার জন্য। আমার কোনো বাড়ি ছিল না রেশমা মা। এলিজাবেথের পরিবার সম্বন্ধে কিছুই জানে না রেশমা। এলিজাবেথও কখনো মুখ ফুটে কিছু বলেনি। রেশমা যতটুকু ধারণা করতে পেরেছে, ভালোবাসার অভাবেই ছিল খুব। মেয়েটা ভালোবাসার কাঙাল খুবই। রেশমার ধ্যান ভাঙে এলিজাবেথের কথায়। জানো রেশমা মা, আমার চাচারাও কাচ্চি খুবই পছন্দ। তবুও চাচা নিজে অল্প খেত, বাকিটুকু আমার জন্য রেখে দিত। আমি পরে লুকিয়ে লুকিয়ে খেতাম। রেশমার গলায় অবিশ্বাস্য কথা। রেশ বলল, তোমার চাচি তোমাকে পেট ভরে খেতে দিত না? কান্নার তোর বাড়ি এলিজাবেথের। নিমেষ তাকিয়ে থেকে দুপাশে মাথা নাড়ল। আটকে উঠে দু কপালে দুভাগে বিভক্ত হলো রেশমার। নিষ্পলক তাকিয়ে থাকলো ঠোঁট ভেঙে ভেঙে কাঁদতে থাকা এলিজাবেথের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এলিজাবেথের পাশে বসলো রেশমা। দু হাতের আঁচলায় চেপে ধরা দুটি গালে ছোট্ট করে চুমুকে বুকের সাথে মিশিয়ে নিল এলিজাবেথকে। বলল, এই যুগে এমন মানুষ আছে যে খাবারের জন্য কষ্ট দেয়? ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। এবার হাও মাও করে কাঁদতেই শুরু করে এলিজাবেথ। ভেতরে শুকিয়ে যাওয়া ক্ষতগুলো নতুন করে ব্যথা দিতে শুরু করে। এলিজাবেথের কান্নার শব্দ লুকাসের কান পর্যন্ত যায়। ফিকুচকে সোজা হয়ে বসে তাকালো এলিজাবেথের দিকে। রেশমা কান্না থামানোর চেষ্টা করলো। এলিজাবেথের কিচেন থেকে নিচে এসে পাশে দাঁড়ায়। রেশমার চোখে মুখে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, ভয়াকাতর চোখে এদিক সেদিক তাকিয়ে দেখছে রিচার্ডের কোনো লোক আছে কিনা। ভয় পাচ্ছে এলিজাবেথ কান্নার করার কারণে তাকেও যদি মেরে ফেলা হয়। সেই দিনের মেটগুলোর মতন শুকনো ঢোক গিলতে থাকে বারবার। কান্না থামাও মা আমার, এভাবে কান্না করে না। গতিহারা হৃদস্পন্দন। বুক থেকে মাথা তুলে এলিজাবেথ গলা কাঁপছে তবুও বলল, আজ আমি বলতে চাই বলে আমার ভেতরে জ্বলতে থাকা আগুনের লেলিহানে পানি ঢালতে চাই। চাপা কষ্টগুলো শেষ করে দিচ্ছে আমাকে ভেতরে ভেতরে। আমি পারছি না, আর সত্যি পারছি না। গলায় কুণ্ডলি পাকিয়ে থাকা দলাগুলো শক্ত ঢোক গিরে পিষে ভেতরে ঠেলে দিয়ে কঠিন করলো নিজেকে। এলিজাবেথ বলল, আমাকে নিয়ে সকলের মনে অনেক কৌতূহল না? আমার অন্যরকম চেহারা, চুল, তাই না? ওপর দিকে 8 তলা বিল্ডিং এর ওপর কাজ গলিয়ে সূর্যের তীক্ষ্ণ রশ্মি গিয়ে ছুঁয়ে দিচ্ছে এক সুঠাম দেহের অধিকারী অতি সুদর্শন পুরুষকে। পরনে শুধু কালো ট্রাউজার, যার কারণে সুবেস্ত শক্তপোক্ত সুঠম দেহখানা উন্মুক্ত। সকাল সকালে নিজের শারীরিক ব্যায়ামে ব্যস্ত সে। পাশে বসে ন্যাসো রিচার্ডের বুক ডাউন গুনছে। 124 নম্বর বুক ডাউন দেওয়ার সময় সামনে ল্যাপটপ অন স্ক্রিনে বাগানবাড়ির ডাইনিং এরিয়ার লাইভে এলিজাবেথের কথা শুনে হঠাৎই থেমে যায় রিচার্ড। হঠাৎ করে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এবারের চালানে খুব ঝামেলা হয়েছে। কিছু রাজনীতিবিদ যুক্ত হতে চেয়েছিল নারী পাচারের ব্যবসায় রিচার্ডের সাথে, কিন্তু রিচার্ড রাজি হয়নি। সে কখনই কারোর সাথে শেয়ারে বিজনেস করে না। তার রাজ্য সে একাই রাজা, মন্ত্রী হিসাবেও চায় না কাউকে। এই নিয়ে বড় বড় পলিটিশিয়ানরা ক্ষিপ্ত হয় রিচার্ডের উপর। তাদের শহরে ইতালি থেকে উড়ে এসে জুড়ে বসা একজন রাজত্ব কায়েম করছে, তা মেনে নিতেই পারছিল না। ক্ষোভে পুলিশ ফোর্স লাগিয়ে দেয় রিচার্ডের পেছনে। তবুও কেউ একটা চুলো ছিতে পারেনি রিচার্ডের এত কিছু করেও। সবগুলোর হালুয়া নিজেই হাতে টাইট করেছে রিচার্ড। অনেক বছর পর স্বয়ং নিজে মাঠে নেমেছে। এবার কাউকে ছাড় দেয়নি, সব কটাকে ভয়ঙ্কর মৃত্যু উপহার দিয়েছে। পুলিশের পক্ষে প্রমাণের অভাবে কিছুই করা সম্ভব না। রিচার্ড কোনো কাজই প্রমাণ রাখে না, যার দরুন স্বল্প দিনেই ইতালির মতো বড় শহরে নিজের রাজ্য তৈরি বানিয়েছে। প্রেম আবারও রিচার্ডের পেছনে লাগতে চেয়েছে, তবে যথাযথ প্রমাণের অভাবে আর কিছুই করতে পারেনি। এতদিন পুলিশ গুপ্তচর লাগিয়ে রেখেছিল রিচার্ডের পেছনে, তাই একদিন বাগান বাড়িতে যায়নি রিচার্ড। প্রকাশ্যে সকলের মধ্যে থেকে একটা একটা করে মেরেছে কৌশলে হিংস্রতা, নৃশংসতা
পৈশাচিক সাইকো মস্তিষ্কের শিকার হয়েছে সকলে। নতুন করে বুক ডাউন দিতে শুরু করে রিচার্ড। ঘামে ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে, চুলের ফাঁক গলিয়ে গলিয়ে তরল ঘাম গালে সরু সরু রাস্তা তৈরি করে পথ অতিক্রম করে নিচে ঢলে পড়ছে। শরীরের শীতল ঘাম থেকেও যেন উষ্ণ বাষ্প বের হচ্ছে। ঘামে চেটচেটে শরীর মুচড়ে পড়া নরম রোদে চকচক করছে। চিবুক শক্ত করে দাঁতের তৎ চেপে রেখেছে রিচার্ড। বুক ডাউন দেওয়ার কারণে হাতের ফোলা ফোলা শক্ত মাসল গুলো সূর্যাস্তের মতোই উদয়মান হচ্ছে, বারবার ফুলে ফেপে। গলার পাশে চিকন নীল রগগুলো যেন রাজত্ব কায়েম করছে। 200 বুক ডাউন সম্পূর্ণ করে এইবার দু হাতের তালুতে সমস্ত শরীরের ভর দিয়ে নিজেকে শূন্যেই তুলে রাখে নির্দিষ্ট কিছু সময়। সমস্ত শরীরের ভর দুই হাতের পড়ার কারণে হাতের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো অধিক ফুলে উঠে। শরীরের ভিতর হতে নির্গিত তরলের রাস্তা ভেঙে বিপরীত পথ তৈরি হয়। অপর পাশের বিল্ডিং থেকে এই দৃশ্য দেখলে ভাববে কাউকে খালি গায়ে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে থাকলো এলিজাবেথের দিকে। এলিজাবেথের প্রথম বাক্য অহর্নিশে যেতেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। লুকাস পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে এলিজাবেথের উপর। এইটুকু, আমি রাশিয়ান। আমার জন্ম এবং বেড়ে ওঠা সকল কিছুই রাশিয়াতে। ভাগ্যের ফেরে আজ আমি এখানে। অবাক হচ্ছেন নিশ্চয়ই। রাশিয়ান হলে ওরা আমার চাচা চাচি হয় কি করে? ওরা আমার আপন চাচা চাচি। আমার মম একজন রাশিয়ান হলেও ড্যাড ছিল খাঁটি বাঙালি। ড্যাড একজন সাংবাদিক ছিলেন। সাহস আর বেপরোয়া স্বভাবের জন্য অল্প দিনেই নিজের ক্যারিয়ার শক্ত করে গড়ে তুলতে সক্ষম হয়। আন্তর্জাতিক যত নিউজ ছিল সব ড্যাডই করত। কাজের জন্য বিভিন্ন দেশে যেতে হতো ড্যাডকে। এভাবে একবার রাশিয়া যায় একটা ডকুমেন্টারি বানানোর জন্য। সেখানে গিয়েই মমের সাথে ড্যাডের পরিচয় হয়। প্রথমে হয় বন্ধুত্ব, তারপর ভালোবাসা। মম ছিল একজন প্রফেশনাল সিঙ্গার। ড্যাড মমের গান শোনার জন্য রোজ রোজ বারে বিভিন্ন প্রোগ্রামে ছুটে যেত। এমন হতে হতে তাদের প্রেমের গভীরতা বাড়ে। একজন আরেকজনের উপর নির্ভরশীল হতে শুরু হয়। এক ভিনদেশীর প্রেমে মজে ধর্ম পরিবর্তন করে মম। কিছুদিনের সম্পর্কেই তারা বিয়ে করে নেয়, সম্পর্কটাকে বৈধতা দেওয়ার জন্য। বিয়ের পরপরই মম প্রেগন্যান্ট হয়। আমি পেটে আসার পর মম আর পরিবারকে জানায় বিয়ের কথা। আগে কেউই জানতো না এই বিষয়ে, কিন্তু মমের পরিবার মেনে নেয়নি এই বিয়ে। ওদের তুলনায় ড্যাডের অবস্থান ছিল খুবই নিম্ন। মমকে প্রেশার দিতে থাকে ডিভোর্সের জন্য, অ্যাবর্শন করে ফেলতে, কিন্তু মম রাজি হয়নি। ফলস্বরূপ ত্যায্য করা হয় তাকে। তবুও মম ড্যাডের হাত ছাড়েনি। প্রফেশনাল লাইফে মম খুবই সাকসেসফুল ছিল। মম আর ড্যাড মিলে ছোট্ট একটা বাড়ি কিনে রাশিয়ায়। শুরু হয় তাদের ভালোবাসার সংসার। দুজন থেকে হয় তিনজন। আমি তাদের কোল আলো করে আসলাম দেশে। আমার দাদু বাড়ির সকলে বিয়েটা মেনে নিয়েছিল শুরুতেই। আমার দাদু আমার মুখ দেখার জন্য পাগল করে দিচ্ছিল ড্যাডকে, কিন্তু তখন আমি খুব ছোট হওয়ায় ড্যাড রাজি হয়নি। ড্যাড মমকে রেখে আমাকে রেখে কিছুদিন পরেই দেশে আসতো, সবাইকে দেখে যেত। আমি ছিলাম সকলের চোখের মণি। আমি জন্মের পর থেকে মা গান গাওয়া কমিয়ে দেয়, ফুল অ্যাটেনশন আমাকেই দিত। ড্যাড তো কাজে গিয়েও মন টেকাতে পারতো না। একটু পরপর ভিডিও কল দিয়ে শুধু আমাকেই দেখতো। সবসময় বলতো তার ঘরে চাঁদ জন্ম নিয়েছে। যখন আমার 2 বছর হয় তখন ড্যাড সিদ্ধান্ত নেয় দেশে চলে আসবে মমকে নিয়ে। কাজের জন্য অনেক জায়গায় ছুটতে হতো ড্যাডের। ড্যাড ভয় পেত মম আমাকে একা কিভাবে সামলাবে। অনেক বোঝানোর পর ড্যাডের কথায় মম রাজি হয়ে যায়। আবারও ভালোবাসার টানে নিজের দেশ ত্যাগ করলো মম। দেশে আসার পর কিছুদিন খুবই ভালো কাটে। আমি হয়ে উঠি সকলের চোখের মণি। আশেপাশের মানুষেরা দূর দূরান্ত থেকে এসে আমাকে দেখে যেত। আমার লাল চুল আর অধিক ফর্সা গড়ন। মম ড্যাড আমাকে সবসময় আগলে রাখলেও পারেনি খারাপ নজরের হাত থেকে বাঁচাতে। আমার চাচাতো ভাই শিহাবের এক মামা একবার বেড়াতে এসেছিল আমার দাদুর বাড়িতে। তখন 2 বছরের ছোট্ট আমি ওনার নোংরা কুৎসিত নজরে পড়ে যাই। একদিন মম আমার জন্য দুধ গরম করতে যায়। এসে দেখে শিহাবের মামা আমাকে খুব বাজেভাবে ছুঁচ্ছে। ছোট আমি সেদিন কিছু না বুঝেও খুব কান্না করেছিলাম। মম সেদিন এই অপ্রীতিকর দৃশ্য দেখে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে হামলে পড়েছিল শিহাবের মামার ওপর। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। ড্যাড সবটা শুনে পুলিশে ধরিয়ে দেয় নোংরা লোকটাকে। কিন্তু এতেও মমের মন থেকে ভয় ভীতি দূর হয়নি। পরের দিনেই মম আবার রাশিয়া ব্যাক করে আমাকে নিয়ে। কেউ আটকাতে পারেনি মমকে। তারপর থেকেই চাচির আমার ওপর জমে থাকা
চাপা ক্ষোভ। এভাবে আরও কিছু বছর কেটে যায়। ড্যাড নানাভাবে মমকে কনভিন্স করতে চাইলেও আর পারেনি দেশে নিয়ে আসতে আমাদের। একটা সময় ড্যাডও বুঝতে পারে আমার জন্য বাংলাদেশ সেফ জায়গা হবে না, আমার রূপ আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মমের নাম ছিল এলিসা, দেখতে গ্রিক রমণীদের মতো। অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিল মম। আমি দেখতে অবিকল আমার মমের মতো। জিনগতভাবে মমের মতোই লাল চুল পেয়েছি আমি। সময়ের সাথে সাথে আমার সৌন্দর্য বাড়তে থাকে ড্যাডের দুশ্চিন্তা। আমাদের একা রেখে দেশে আসতে ভয় পেত ড্যাড। সারাক্ষণ ভয়ে থাকতো আমার রূপ না আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। চিন্তায় থাকতো কিভাবে আমাকে এই জগতের নোংরা নজরগুলো থেকে আড়ালে রাখবে। বাধ্য হয়ে একটা সময় চাকরি ছেড়ে দেয়। মমের সাহায্যেই রাশিয়ায় নতুন একটা চাকরি নেয়। চলতে থাকে আমার সুন্দর জীবন। পরিপূর্ণতায় ঘেরা ছিলাম আমরা। 12 বছর বয়সেও মম ড্যাডের সাথেই থাকতাম আমি, কারণ ওরা আমাকে ছাড়া থাকতে পারতো না। দ্বিতীয় সন্তানের কথাও ভাবেনি তারা আমাকে পেয়ে। হঠাৎ একদিন কালো রাত নেমে আসে আমাদের হাসি খুশি পরিবারের ওপর। ড্যাড তখন রাশিয়ায় কাজ করলেও বাংলাদেশের একটা কেস দিয়ে স্টাডি করছিল কিছুদিন যাবই ড্যাডকে খুব চিন্তিত লাগছিল, কিন্তু সেই ব্যাপারে মমকে কিছুই জানায়নি ড্যাড। একদিন রাতে কেসটা নিয়ে বাংলাদেশের প্রাক্তন সহকর্মীদের সাথে ভিডিও কলে মিটিং করছিল ড্যাড। কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিল কেসের জন্য, সেই ব্যাপারেই কথা বলছিল সম্ভবত। তখনই ড্যাডের ফোনে একটা ইমেল আসে। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী 15 বছরের ভেতর যদি কোনো আসামিকে শনাক্ত করা না যায়, তাহলে পরবর্তীতে কেসটা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কোরিয়া থেকে একজন পরিচয় গোপন রেখে মেসেজ পাঠায় যে একজন খুনি একটা ছোট বাচ্চাকে রেপ করে নৃশংসভাবে খুন করে পালিয়ে গিয়েছিল। 15 বছরেও আসামিকে পুলিশ ধরতে পারেনি। 15 বছর পর কেস নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর খুনি আবারও প্রকাশে আসে, কিন্তু পুলিশ বা প্রশাসন কেউই এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। লোকটা ড্যাডের কাছে সাহায্য চায়। ড্যাড যেন কোরিয়া গিয়ে নিউজটা ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে মেয়েটির পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়ে দিতে সাহায্য করে। সে রাতে মেয়েটির খুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে ড্যাড ঘুমন্ত আমিরের দিকে তাকিয়েছিল শুদ্ধ হয়ে। এই পরিবারের জায়গায় নিজেকে দাঁড় করাতেই অনুভব করলো কষ্টগুলো তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক। সেই রাতেই সিদ্ধান্ত নেয় ড্যাড কোরিয়া যাবে। মেয়েটির পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়েই দেবে, যে করেই হোক। মম সবসময় খুবই সাপোর্টিভ ছিল এবং সত্যের পক্ষে সচ্ছল ছিল। ড্যাডের বেপরোয়া কাজগুলোকে খুব সম্মান করত। সেদিন আর ঘুমায়নি ড্যাড। সারা রাত আমাকে বুকের মাঝে চেপে ধরে রেখেছিল। হয়তো সেদিন ড্যাড বুঝে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসবে না। তাই শেষবারের মতো মেয়েকে বুকের মধ্যকার সমস্ত উষ্ণতা দিয়ে গিয়েছিল। পরের দিন রাতের ফ্লাইটে কোরিয়া চলে যায় ড্যাড, আমাকে ঘুমন্ত অবস্থায় রেখে। আমি সজাগ থাকলে ড্যাড কখনোই আমাকে রেখে যেতে পারতো না। আমার চোখের পানি সোজা গিয়ে নাকি বিধত ড্যাডের বৃক্ষপটে। ঘুম থেকে উঠে ড্যাডকে না পেয়ে খুব কান্না করেছিলাম আমি। মম নিজেও কান্না করতো আমার আড়ালে, তবুও আমার সামনে শক্ত থেকে আমাকে আশা দিত খুব শীঘ্রই ড্যাড চলে আসবে আমাদের কাছে। এভাবে পার হয় কিছুদিন। হঠাৎ করেই ড্যাডের নাম্বার সুইচ অফ দেখাতে থাকে। চিন্তায় পড়ে যায় মম, কারণ ড্যাড যত ব্যস্ততায় থাকুক না কেন আমাকে না দেখে থাকতে পারতো না। এভাবে পার হলো আরও 2 দিন। নানাভাবে চেষ্টা করেও ড্যাডের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় মম। ধীরে ধীরে মম নিজেও সংযম হারিয়ে ফেলতে শুরু করে। আমাকে বুকে নিয়ে কান্না করতো ড্যাডের জন্য। কত রাত আমরা না ঘুমিয়ে পার করেছি, শুধু কাঁদতাম খালি বাসায়, আশায় চেয়ে থাকতাম ড্যাডের জন্য। এই বুঝে আসলো, এসেই হাঁটু গেড়ে বসে 2 হাত ছড়িয়ে দিয়ে বলবে, পাপার প্রিন্সেস কোথায়? ড্যাড আসে কিছুদিন পর, তবে লাশ হয়ে। কারা ড্যাডকে মেরে কফিনে করে লাশ পাঠায় জানো রেশমা? মা আমার ড্যাডের বুক ছিঁড়ে কলিজা রেখে দিয়েছিল ওরা। ড্যাডকে খুবই নৃশংসভাবে খুন করে ওরা। ড্যাডের ক্ষত বিক্ষত লাশটাও আমাকে দেখতে দেয়নি কেউ। ড্যাডের লাশ দেখে মম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল আমার সামনে। আমি ছুটে গেলাম মমকে ধরার জন্য, কিন্তু পুলিশরা আমাকে দেয়নি মমের কাছে যেতে, দেখতে দেয়নি আমাকে ড্যাডকে একবারের জন্য। আমার কান্না কারোর বুকে লাগেনি সেদিন। খুব বলেই বুকে হাত চেপে হাঁপাতে থাকে এলিজাবেথ। নিশি একটু পরপর নাক টানছে।
শক্ত হৃদয়ের অধিকার লুকাস স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ক্রন্দনরত এলিজাবেথের দিকে। রেশমা নিষ্প্রভ তাকিয়ে আছে এলিজাবেথের পানে, তারও চোখের পাতা ভেজা। এলিজাবেথ আবারও বলতে শুরু করে, ড্যাডের মৃত্যু মেনে নিতে পারেনি মম, মানসিকভাবে ভেঙে পড়ে একেবারে। মমের পরিবার তখনও একবারের জন্য মমকে দেখতে আসেনি। পুলিশ তদন্ত করেও খুনিদের বের করতে পারেনি। একদিন ড্যাডের কাছে যাব, বায়না ধরে কাঁদতে থাকি আমি। সেদিন না পেরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমবার আমার গায়ে হাত তোলে মম। ওনাদের উম্মাদের মতো আচরণ করতে শুরু করে, আমার মুখ চেপে ধরে কান্না থামানোর জন্য। মমের পাগলামি দেখে ভয়ে আমার কান্নার তোড় আরও বাড়তে থাকে। মম নিজের মধ্যে ছিল না সেদিন। আমার কান্নার শব্দগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছিল। উপায়ন্তর না পেয়ে আমার মুখে বালিশ চাপা দিয়ে ধরে মম। আমি নিঃশ্বাস নিতে না পেরে হাত পা ছুটতে থাকি। যখন আমার কোনো সাড়া শব্দ না পায় তখন মমের হুঁশ ফেরে। মুখ থেকে বালিশ সরিয়ে আমার নীল হয়ে যাওয়া মুখ দেখতে পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে মম। পাগলের মতো প্রতিবেশীদের দরজায় দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। স্থানীয় কয়েকজনের সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভাগ্যের জোরে সেদিন বেঁচে যাই, কিন্তু অপরাধ বোধ মমের মধ্যে থেকে যায়নি। আমাকে হসপিটালে রেখে মম বাড়ি ফিরে আসে। আমাকে রেস্কিউ করা আঙ্কেল রাতে আমাকে নিয়ে বাসায় ফিরলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মমকে। মম সুইসাইড করে সেদিন। এতদিন যাকে শেষ সম্বল মনে করে বেঁচেছিল, আজকে তারই মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল, তা মেনে নিতে পারেনি মম। কিন্তু এখানেই থেমে থাকে না। দিন দিন মমের পাগলামি বাড়তে থাকে। হুটহাট অকারণেই কাঁদতো, হাসতো, সারা রাত বারে পড়ে থাকতো, নেশা করে বাড়ি ফিরতো রোজ রোজ। আমি মমকে দেখে ভয় পেয়ে কান্না করলে মারতো আমাকে, আবার হুঁশে ফিরলে আমার সারা মুখ চুমুতে ভরিয়ে দিত। বুকের সাথে চেপে ধরে কান্না করতো চিৎকার করে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। একা থাকতে না পারা আমাকে দিনের পর দিন পুরো বাসায় একা থাকতে হতো। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় আমার। চঞ্চল আমি হুট করেই শান্ত হয়ে গেলাম। একদিন মম সিদ্ধান্ত নেয় কোরিয়া যাবে, নিজে খুঁজে বের করবে ড্যাডের খুনিকে। জীবন ঝুঁকিতে ফেলে হলেও, কিন্তু আমার জীবন রিস্কে ফেলতে চায়নি মম। 10 বছর পর আবারও দেশে ফিরে মম। ততদিনে আমার দাদা দাদু মারা যায়, যার কারণে চাচার কাছে আমাকে ভরসা করে রেখে গিয়েছিল মম। সেদিনও আমি বুঝতে পারিনি আমার কোনোদিন মমকে দেখতে পারবো না আমি। ড্যাডের মতো সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো মমকে। চলে যাওয়ার সময় মম গাড়িতে উঠেও আবার দৌড়ে ছুটে আসে আমার কাছে। চাচা আমাকে ধরে রেখেছিল আমি মমের কাছে যাওয়ার জন্য কান্না করছিলাম বলে। মম এসে এক টানে আমাকে বুকের সাথে মিশিয়ে নেয়। শেষ আলিঙ্গনে খুব কেঁদেছিলাম আমরা। সেদিন পথের মানুষরাও দেখেছে মমের কান্না। হাউমাউ করে কেঁদেছিল মম আমাকে বুকের সাথে চেপে ধরে। আমার সারা মুখ চুমুতে ভরিয়ে দিয়েছিল। শেষবারের মতো যাওয়ার আগে গভীরভাবে অধর ছুঁয়ে দিয়ে বলেছিল, মম ওয়েলকাম ব্যাক সুন বেটা। কিন্তু ড্যাডের মতো মমও কথা রাখেনি, ফিরে আসেনি কেউ। একটা সময় আশা ছেড়ে দিয়ে নিজের জীবনের করুণ বাস্তবতা মেনে নিলাম। 12 বছর বয়সে আবারও চাচাতো ভাইয়ের কুৎসিত নজরের শিকার হই। কারণে অকারণে সুযোগ পেলেই গায়ে হাত দিত সংবেদনশীল জায়গাগুলোতে। শুধুমাত্র চাচার জন্য বেঁচে যেতাম বারবার। হ্যাঁ, আমার চাচি কথা রেখেছিল মমের। আমাকে দেখে রাখতো, খুব ভালো মতো দেখে রাখতো। একটু পরপর এসে দেখে যেত আমি ঠিকমতো কাজ করছি কিনা। রাতে ঘুম থেকে উঠে এসেও দেখে যেত আমি রান্নাঘরের মেঝেতে শুয়েছি কিনা। খুঁটে খুঁটে দেখতো বাসি তরকারিগুলো খেয়েছি কিনা। বেশি দেখতে গিয়ে আমাকে ঘরবন্দি করে দিল, পড়াশোনা বন্ধ করে দিল। সবাই আমার রূপের প্রশংসা করত। এগুলো চাচি মেনে নিতে পারতো না। এতে চাচাও তেমন কিছু বলতো না, কারণ কিছুদিন স্কুলে গিয়েই এলাকার সকলের নজরে পড়ে গিয়েছিলাম আমি। বাজে বখাটে ছেলেরা বিরক্ত করতেই থাকে। চাচাও ড্যাডের মতোই ভয়ে থাকতো আমাকে নিয়ে। ভয় পেত আমার রূপকে। চাচা আমাকে বই খাতা কিনে এনে দেয় বাসায় পড়ার জন্য, কিন্তু সেই সুযোগ আর পেলাম কই। চাচির কাজের তালিকায় শেষ হতো না। রাশিয়ান স্কুল আর বাংলাদেশি স্কুলের পড়ার মধ্যে অনেক ব্যবধান। আমি অনেক এগিয়েছিলাম। আমার চাচাতো বোন আমার 1 বছরের ছোট হলেও ওকে আমি পড়াতাম, যার কারণে চাচি আমাকে একটু সুযোগ দিত পড়ার জন্য। সেখানেও শর্ত ছিল, যদি সব কাজ শেষ করে পড়তে পারি তবেই। পড়ার প্রতি আমার আগ্রহ ছিল খুব ছোট থেকেই। কাজের জন্য দিনে পড়া হতো না। সকালবেলা সকল কাজ শেষ করে রাতে রান্নাঘরের এক কোণায় মোমবাতি জ্বালিয়ে পড়তাম। চাচা দেখে চোখের পানি ফেলতো, তাও কিছু বলতে পারতো না চাচির জন্য।
চাচি কিছু হলেই মরে যাওয়ার ভয় দেখাতো, শুধু চোখের পানি ফেলাতো আড়ালে। চাচির কত মার নোংরা কথা, বোনের কটু কথা, ভাইয়ের বাজে দৃষ্টি সবকিছু সহ্য করে বেঁচেছিলাম শুধু এটা ভেবে মম আসবে একদিন। মম আমাকে কথা দিয়েছিল আসবে, সেজন্য হলেও আমাকে বাঁচতে হবে। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত, মাস ঘুরিয়ে বছর আসে, তাও মম আসে না। বারবার নিরাশ হয়েও এখনো মনের কোণে সুপ্ত আশার আলো জ্বলে ওঠে। মম আসবে, আমাকে কথা দিয়েছে তো। এসবের চক্করে আমার মন হয়ে গেল শক্ত ধাতুর মতো। নিজের হাতে খেতে না পারা আমিও রান্না করেছি কাটা হাত দিয়ে, এক কাপড়ে দিনের পর দিন পার করেছি, মেঝেতে ঘুমিয়েছি বছরের পর বছর। এভাবে আমি টের পেলাম আমার বুকে সমুদ্র সমান আফসোস, যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। কান্না করা ছেড়ে দিলাম, বাইরের আলো দেখার আশা ছেড়ে দিলাম, রাজকন্যা থেকে চাকরানির জায়গায় মানিয়ে নিলাম। সেদিন থেকে আমি না পাওয়া আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম সুখ আমার জন্য না, আমি বিধ্বংসী। যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরও কষ্ট হতো। সেদিনের পর থেকে আত্মহত্যা করার চিন্তা বাদ দিয়ে দিলাম মাথা থেকে। হয়তো একদিন আমারও কেউ আসবে সুখের আলো নিয়ে। ড্যাডের মতো রাজকুমার আমার জীবনেও আসবে, আর মমের মতো আমিও ত্যাগী হব। মম আমাকে দুহাত ভরে দোয়া দেবে, সবকিছু ভুলে শুধু তাকেই চাইবো। এটাও একটা মিথ্যা সান্ত্বনা বলাই যায়। কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি, আমার নিয়তির মতোই। শেষের কথাগুলো বলতে গিয়ে এলিজাবেথের ঠোঁটে তচ্ছিলের হাসি দেখা মিলল। রেশমা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে, কিছু বলতেই যাবে তখনই শোনা যায় কারোর পায়ের শব্দ। ব্যাঘ্র পায়ে এদিকে আসছে কেউ লম্বা লম্বা কদমে। উৎসুক হয়ে পেছনে ফিরে তাকালো সকলে, দেখলো মিলে রিচার্ডের পেছন পেছন ন্যাসো আসতেছে, হাতে ল্যাপটপ। রিচার্ডকে দেখে ভয়ে গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ডের অভিব্যক্তি একদমই স্বাভাবিক। লুকাস শুকনো ঢোক গিলতে থাকে। এই সময় রিচার্ডকে দেখে গর্জনের অপেক্ষায় থাকে, কিন্তু চিন্তা ভাবনা ভুল প্রমাণ করে সিঁড়ির দিকে এগোয় রিচার্ড। স্বস্তির নিঃশ্বাস ফেলে লুকাস। হঠাৎই থেমে যায় রিচার্ড, পেছন না ফিরে ডাকলো এলিজাবেথকে। রেড। এলিজাবেথের উত্তরের অপেক্ষায় করে না রিচার্ড রুষ্ট গলায় বলল, ইফ লাইফ ফাক্স ইউ হার্ট জাস্ট মন। সাথে সাথে উপরে চলে গেল রিচার্ড। থতমত খেয়ে যায় ন্যাসা, কোনো দিকে না তাকে সোজা গেস্ট হাউসে চলে যায়। এলিজাবেথের চোখের পানি আপনা আপনি শুকিয়ে যায়, কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। কিছুদিনেই বুঝে ফেলেছে এই লোক এক নম্বরের ছোটকাটা, আশেপাশের কারোর ধার ধারে না। তপ্ত শ্বাস পেলে বাকি খাবারটুকু শেষ করে এলিজাবেথ নিশি রিচার্ডকে দেখেই কিচেনে চলে যায়। এলিজাবেথ হাত ধুয়ে মুছে টেবিলে বসতে যাবে, তার আগে ঝড়ের বেগে এসে কোলে তুলে নিয়ে গেল রিচার্ড। রিচার্ডের কর্মে চোখ ছানাবড়া হয়ে যায়, ওর দম আটকে রয়। সরাসরি রুমে নিয়ে এলিজাবেথের কোল থেকে নামালো রিচার্ড। শুকনো ঢোক গিলতে থাকে এলিজাবেথ। রিচার্ডের পরনে এখনো সেই কালো শার্টই, উপর থেকে শুধু কোট খুলে ফেলেছে। হঠাৎই গলায় ঠান্ডা কিছু চম্বিত ফিরে পায় এলিজাবেথ। এতক্ষণে ভয়ে চোখ মুখ খিচে রেখেছিল ভয়ে। রিচার্ডের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে, একদম খুব নিকটে এসে কাঁধের উপর ঝুঁকে গলায় কিছু পরিয়ে দিচ্ছে রিচার্ড। অজান্তেই এলিজাবেথের হাত চলে যায় গলায়, রসগোল্লার মতো গোল গোল চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। রিচার্ড এলিজাবেথের কানের লতির কাছে মুখ আস্কি সরে অস্পষ্টভাবে আওড়ায়, বি এ গুড গার্ল অ্যান্ড ইউ উইল শিওরলি গেট এভরিথিং ইউ ডিজায়ার। বলে তৎক্ষণাৎ ওয়াশরুমে চলে যায় রিচার্ড। এলিজাবেথের চোখ থেকে এখনো বিস্ময় কাটছে না। কুটিল হাতে এখনো ধরে আছে গলার মধ্যে লেপটে থাকা সরু চিকন চেন, যেটার মধ্যে ঝুলানো রিচার্ডের সেই রিংটা, যা রিচার্ড দিয়েছে তাকে। মাত্রই দিয়েছে। অন্ধকারের অভিশপ্ত মহারাজ, বিষাদ রাজ্যের রাজা। খুব সুন্দরভাবে মানিয়েছে এলিজাবেথের গলায় চেনটি। দুধে আলতা চামড়া চেনটি তেমন না ফুটলেও রিংটা মুক্তা ঝিনুকের মতোই ফুটে রয়েছে। আমি ভালোবাসি বা ঘৃণা করি, মাঝামাঝি কিছু নয়। উদারতাকে মানি, কৃপণতাকে ঘৃণা করি। ধ্যান ভাঙে এলিজাবেথের। পেছন ফিরে দেখলো রিচার্ড ওয়াশরুমের দরজায় কাঠ ঠেকে দাঁড়িয়ে আছে উন্মুক্ত শরীর। এই প্রথম রিচার্ডের সমুদ্র নীল চোখে চোখ রেখে কথা বলল এলিজাবেথ। কথার পারদেই বলে,
এটা তোফা না? বাক্য পরিপূর্ণ করতেই পারল না এলিজাবেথ, তার আগেই থামিয়ে দেয় রিচার্ড। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, তোফানে রাতের জন্য, ভালোবাসা আমার জন্য অচেনা শব্দ। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল মাত্রই ক্ষুদ্র অনুভূতির জোয়ারে ভারতে অন্তকরণ। আবারও নিজের জায়গায়ও ভোগের পাত্রী ভেবে চোখ ভিজে যায়। রিচার্ড নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে দেখতে থাকলো এলিজাবেথের কান্না। তবুও পৈশাচিক বিধ্বস্ত মস্তিষ্কে কোনো সাড়া ফেলল না এতে। ইউ লুক লাইক এ স্কুল গার্ল রেড। অদ্ভুত প্রশ্নবান তেড়ে আসে রিচার্ডের কাছ থেকে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল এলিজাবেথের। চোখে মুখে ফিরে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ডের চোখে সন্দেহ সংকুচিত হলো। এক কাঁধে ওয়াশরুমের দরজায় ভর দিয়ে বুক বেঁধে দাঁড়িয়ে আছে রিচার্ডের পেঁচানো শরীরে। এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিল এলিজাবেথ। তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নেয়, শক্ত গলায় বলল, আই এম নট। রিচার্ডের গুরু গম্ভীর গলা। ডাজ দিস মিন ইউ আর অ্যান অ্যাডাল্ট? আই এম 20 বাই দ্য ওয়ে, নট 19। আর ইউ? এক পা করে এগোতে থাকে রিচার্ড। কণ্ঠস্বর ধীরে ধীরে গ্রাস হতেই থাকে, পৌরুষালী কামনায় গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, I swelled. My birthday was few days ago. আই উইল বি 31। Oh, রিচার্ড একেবারে এলিজাবেথের শরীর ঘেঁষে দাঁড়ায়। রিচার্ডের সংস্পর্শে স্তম্ভিত হয়ে যায় এলিজাবেথ। বুক শুকিয়ে এলো। রিচার্ড এক হাতে এলিজাবেথের পেট পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। এলিজাবেথের মাথা ঠেকে রিচার্ডের বুকে। রিচার্ড অনড়ভাবে ঝুঁকে থাকলো এলিজাবেথের কাছে, দৃষ্টি লাস্যময়ী, নারীর আবেদনময়ী অনুরূপ সংকীর্ণ অংশে। আজ কিছু সময় দিল এলিজাবেথকে কাঁপাকাঁপির জন্য। so you are perfect now, huh? No more sickness, right? I'm the starving red. পেঁচানো হাত ঘুরিয়ে এক ধাক্কা দিল এলিজাবেথকে, বেডে ফেলে দিল রিচার্ড। থুবড়ে পড়া মুখ তুলে তাকাতে রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। রিচার্ড এলিজাবেথের উপর হামলে পড়ার সময় হঠাৎ এলিজাবেথের চোখ যায় রিচার্ডের গলায়। চোখ বড় বড় হয়ে নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ন্যাসো ড্রাইভ করছে। পাশের সিটে লুকাস বারবার ফ্রন্ট মিরর দিয়ে দেখছে রিচার্ডকে। তারা জানে না কোথায় যাচ্ছে তারা। রিচার্ড ট্যাবে কি যেন ঘাটাঘাটি করছে। সেই তখন থেকেই গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল লুকাস। আমতা আমতা করে করতে থাকলো, বলল, মানে কোথায় যাচ্ছি বস? মরতে। ট্যাবের দিকে দৃষ্টি রেখে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল রিচার্ড। বুক শুকিয়ে এলো লুকাসের। সে মারতে পারলো, মরতে ভয় পায়। রিচার্ড এবার মাথা তুলে তাকায় লুকাসের উৎকণ্ঠিত অবয়বে। পরপর জলদ গম্ভীর গলায় বলল, যাবে না? লুকাসের তাৎক্ষণিক জবাব, জি বস, অবশ্যই যাব। বাঁকা হাসে রিচার্ড। লুকাসের দিকে একটা টিকিট এগিয়ে দিয়ে রুষ্ট গলায় বলল, বাকিটা যাওয়ার পর বলে দিব। পরপর ন্যাসোর দিকে তাকিয়ে বলল, ন্যাসো আমাদের নামিয়ে দিয়ে যা বলেছি সরাসরি সেই কাজে যাবে। মাথা নাড়ায় ন্যাসো। লুকাস টিকিটের দিকে তাকাতে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। আবার কিছুটা ভালো লাগাও কাজ করলো শক্ত হৃদয়ে। রিচার্ডের দিকে তাকিয়ে বলল, বস আমি অন্য কাজে যাব। আর কোনোরূপ প্রশ্ন করে না লুকাস। চেহারা সন্তুষ্টির ছাপ ফুটে ওঠে। রিচার্ড ট্যাব রেখে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকে। মাথায় অনেক প্রশ্ন, তবুও ছোটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘন ঘটা। ঈশান কোণে মেঘ জমেছে, ধূসর মেঘের ছায়া বিষণ্ণ হয়ে আছে গোধূলি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা আর রাতে পর্দা টেনেছে ধরণী। পূর্ণিমা আকাশে রূপালী থালা মতো গোল চাঁদ আড়াল হয়ে গিয়ে কালো মেঘের আড়ালে আমাবস্যার কালো রঙে তলিয়ে যাচ্ছে ভূপা খুটখুটে অন্ধকারে। ঘন জঙ্গলে লম্বা লম্বা দানবীয় গাছপালা অভিশপ্ত মূর্তির মতো লাগছে। ঘন কালো জঙ্গলে বাগান বাড়িটি কোনো পরিত্যক্ত রাজপ্রাসাদের চেয়েও কম মনে হচ্ছে না। শিউরে ওঠার মতো দমকা শীতল হাওয়া বয়ে গেল বাগান বাড়ির প্রাঙ্গণে। হঠাৎ করে বাগান বাড়ির সমস্ত ইলেকট্রিসিটির লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞাত গুপ্তচর এক এক করে প্রতিটি কোণের সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দেয়। থমথমে পরিবেশ, গুমট পরিবেশ শোকে গেয়ে উঠল। মুহূর্তেই শ্মশান ঘাটের মতো গা ছমছমে ভাবে রূপান্তরিত হলো বাগান পাড়ে। রাত তখন 11টা। অস্ত্র হাতে পাহারাদারগুলোর পায়চারি করছিল। হঠাৎ সকলের নজরে আটকে একটা হেলিকপ্টার। অনেকক্ষণ যাবৎ বাগান বাড়ির উপর দিয়ে
ঘোরাঘুরি করছে, কপালে ভাঁজ মেলে তাদের। অ্যালার্ট হলো সকলে, কানে থাকা দূরত্বের মাধ্যমে একজন আরেকজনের সাথে বার্তা পাঠিয়ে দিল। বাগান বাড়ির আনাচে কানাচে থাকা সকল গার্ডের সতর্ক হয়ে যায়। গার্ডের মধ্যে একজন ন্যাসোর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলেও বিপদ সংকেত পাঠিয়ে রাখে। সকলে পাখির শিকারীর মতো বন্দুকের সরু নলের নিশানা তাক করে হেলিকপ্টার বরাবর। সেফটি লক খুলে ট্রিগারে আঙুল চেপে ধরে রাখে, আলতো করে পূর্ব প্রস্তুতি হিসেবে। ঝুঁকিপূর্ণ কিছু দেখলে সাথে সাথে আক্রমণ করবে। আচানক হেলিকপ্টারটা নিচে নামতে থাকে। সকলে একে অপরের দিকে তাকে বন্দুক নিচে নামিয়ে ফেলে, একত্রে একজোট হয়ে দাঁড়ায়। তাদের ধারণা রিচার্ড এসেছে। রিচার্ড দেশের বাইরে গিয়েছে আজ 3 দিন। প্রায়শই রিচার্ড হেলিকপ্টার দিয়ে আসা যাওয়া করে, আর মাঝে মধ্যেই এমন সব অদ্ভুত কাণ্ড করে। গার্ডদের পরখ করে, পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে তাদের ইতালিতে নিয়ে যায়। পরবর্তীতে তারা সরাসরি ড্রাগন গ্রুপের হয়ে কাজ করতে পারে, আর পরাজিতদের উপহার হিসেবে মৃত্যু দেয় হৃদয়হীন রিচার্ড কায়নাত। শক্ত হৃদয়ের অধিকারী হিংস্র পৈশাচিক সাইকো মস্তিষ্ক দুর্বল লোক পছন্দ করে না। সকল গার্ড নত দৃষ্টি নিবিষ্ট করে। অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টারটি খুব যখন ঘনিষ্ঠ ও নিকটে, হেলিকপ্টারের দৈত্যের মতো পাখাগুলো অনবরত ঝড়ের বেগে ঘুরতে থাকার কারণে সোজা পায়ের দাঁড়িয়ে মুশকিল। তখনই হেলিকপ্টার থেকে তরল পদার্থ সকলের উপর এসে আছড়ে পড়ে বৃষ্টির মতো। মুহূর্তের মধ্যেই তরল বাষ্পের মতো পদার্থগুলো বায়ুর মতো চারিদিকে ছড়িয়ে যায়। বাষ্পগুলো নাকে যেতেই সকল গার্ড টলতে টলতে পড়ে যায়। গার্ডগুলো অচেতন হয়ে নিচে পড়ে থাকতে দেখে ককপিটের পাশে অবস্থানরত সাদা শুভ্র রঙের পাঞ্জাবি পরিত মানবের ছোট কোনায় বাঁকা হাসি ফুটে ওঠে। ককপিটকে ইশারায় ইঙ্গিত দিলে এবার হেলিকপ্টারটা সুইমিং পুলের পাশে বিস্তৃত জায়গা ল্যান্ড করা হয়। পাখার বাতাসে মৃত্তিকায় সদ্য ভূমিষ্ঠ হওয়া গাছগুলো দুলতে থাকে। ভেতর থেকে বেরিয়ে আসে পাঞ্জাবি গায়ে চাপানো লোকটি। বাতাসের তোড়ে কুকরানো চুলগুলো এলোমেলো ভাবে উঠতে থাকে। অবাধ্যকতার পরিচয় দিয়ে বেরিয়ে আসে আরো 2 জন লোকে, পরনে সেফটি জ্যাকেট, মুখে নাইট ওল মুখোশ, যার কারণে অবয়ব অস্পষ্ট। ব্যগ্র পায়ে সদর দরজার দিকে এগোতেই থাকে। ঠোঁটের কোণে লেপ্টে থাকা অমানসিক হাসির মানব তার পিছু পিছু যাচ্ছে ছদ্মবেশী 2 জন। পেটানো শরীর হলেও দেখতে তেমন আহামরি নয় তাদের দৈহিক গঠন। সদর দরজার ভেতর থেকে লক করা রাজার মতন সামনে দাঁড়িয়ে থাকা মানব ঘাড় বাঁকিয়ে তাকায় তার 2 প্রহরীর দিকে। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। সঙ্গে সঙ্গে 2 জন প্রহরী এগিয়ে যায় সামনে, পিছিয়ে যায় তাদের রাজা। পুরুষালী বলিষ্ঠ কাঁধ দিয়ে পরপর কয়েকবার ধাক্কা দিতে ভেতর থেকে ছিটকানি ঢিলে হয়ে খুলে যায়। ছিমছাম দেহের অধিকারী হলেও অধিক শক্তিশালী তা প্রমাণিত হলো তাদের কাছে। অত এলি হাসলো রহস্যময় মানবটি। বিকট শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে রেশমা। বাগান বাড়ির ভেতরে তখন শুধু রেশমা, নিশি আর এলিজাবেথই ছিল। ন্যাসো রিচার্ডের দেয়া কাজে নিয়োজিত আছে, প্রফেশনালি সামলাচ্ছে তার কাজ। ভয় বুক শুকিয়ে এলো রেশমার। এত রাত করে কে আসলো? রিচার্ড? না না, রিচার্ড আসলে তো এভাবে আসবে না। 3 দিন ধরে রিচার্ড আসছে না। শব্দ দরজা ভাঙার। নিজের সাম্রাজ্যে কেউ নিশ্চয়ই চোরের মতো আধারে লুকিয়ে আসবে না। রেশমা একবার তাকালো ঘুমন্ত নিশির দিকে। তারা দুজনেই কিচেনে মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে একসাথেই থাকে। একটু আগে এলিজাবেথকে রাতের খাবার ঔষধ খাইয়ে দিয়ে এলো রেশমা। মাঝে একটু সুস্থ হলেও সেদিন রিচার্ডের করা অমানবিক টর্চার আবারও কিছুটা অসুস্থ হয়েছে এলিজাবেথ। সেদিনের পর থেকে একদমই চুপ হয়ে গিয়েছে এলিজাবেথ। এই 3 দিন একটু শব্দ অবধি করেনি। রেশমা বুঝতে পারলো না হঠাৎ করে এভাবে গুটিয়ে যাওয়ার কারণ। শুধু অনুভব করছে এলিজাবেথের ভেতরে সত্তার মৃত্যু ঘটেছে। নিশির ঘুম খুবই গভীর, তাই এত শব্দ ঘুম ভাঙেনি। বুকে সাহস সঞ্চয় করে উঠল রেশমা। নিঃশব্দে নগ্ন পা ফেলে ডাইনিং এরিয়া থেকে উকি দিল রেশমা। সামনে তাকাতে ভয়ে শিউরে উঠল সর্বাঙ্গ। 3 জন লোক এদিকে আসছে। অন্ধকারের জন্য অবয়ব অস্পষ্ট হলেও রেশমা বুঝতে পারে এরা রিচার্ডের দলবল নয়। উচ্চতা এবং স্বাস্থ্য কোনো দিক দিয়ে এরা রিচার্ডের সাথে সাদৃশ্য নয়। শুধুমাত্র সামনেজন দেখতে একটু সুস্বাস্থ্যের অধিকারী এবং পেটানো শরীর। রেশমা একটু ঢোক গেলে কিচেনে যায়। আবারও কিচেনে কেবিনেটের উপর দাঁড়িয়ে সরু ফাঁকা জায়গা দিয়ে বাইরে তাকালো। সোডিয়ামের আলোতে দেখা যাচ্ছে গার্ডরা মাটিতে লুটিয়ে পড়ে আছে। এবারে ভয়ে শরীর কাঁপতে থাকে রেশমার। কাঁপছে চোখের পাতা
তাকালো ঘুমন্ত নিশির দিকে, যে বেগরে ঘুমাচ্ছে, দিন দুনিয়ার কোনো খবর নেই। রেশমা ঠোঁট গোল করে পরপর 3বার নিঃশ্বাস ছাড়লো। গুটি গুটি পায়ে নিশির কাছে গিয়ে কম্বল দিয়ে আপাত মস্তক ঠেকে দিল নিশি। রেশমার মাথার বালিশটাও নিশির কানের উপর দিয়ে রাখে যেন শব্দ কর্ণপাত না হয়। রেশমা আবারও ছুটে যায় ডাইনিং এরিয়া। ওরা লিভিং এরিয়ায় চলে এসেছে ইতিমধ্যে। ভয়ে সংকীর্ণে শরীর থেকে নির্গত শীতল ঘামে জামা শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে। রেশমা শব্দ ছাড়া কয়েকটি চেয়ার বহু কসরতে নিয়ে ঘুমন্ত নিশির সামনে রেখে নিশিকে আড়াল করে ফেলে, যেন বোঝা না যায় এখানে কেউ শুয়ে আছে। এইবার এলিজাবেথের কথা ভাবতে বুকে মোচড় দিয়ে উঠল রেশমার। যে করি হোক এলিজাবেথকে বাঁচাতে হবে। যারা এসেছে তারা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। শত শত মানুষের রক্ত ঝরছে রিচার্ডের হাতে। শত্রুর অভাব নেই তাদের মধ্যে। কেউই হয়তো রিচার্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার মহল্লায় আক্রমণ করতে এসেছে। 3 ছায়া মূর্তি মানব যতই এগিয়ে আসে ততই রেশমার কপালের মধ্যভাগে ভাঁজ সুকুঞ্চিত হচ্ছে। নিষ্পলক তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো রেশমা। আর একটু নিকটে আসতে বিস্ময় চোখ বড় বড় হয়ে যায় রেশমা। 2 হাতে মুখ চেপে ধরে সামনে থাকা লোকটির কৃষ্ণ গহ্বরের দিকে তাকালে চিনতে পারে রেশমা। অনেকবার দেখেছে টিভিতে, কিন্তু এত মহৎ লোকের রাতের আধারে গ্যাংস্টারের বাসভবনে আসার কারণ বুঝে উঠতে পারল না রেশমা। যখন দেখলো কোনো দিকে না তাকিয়েই 3 জন সরাসরি সিঁড়িতে পা রাখে, তখন তার ষষ্ঠ ইন্দ্রিয় বার্তা দেয় ওরা এলিজাবেথের জন্য এসেছে। ওরা নিশ্চয়ই আগে থেকেই জেনে এসেছে আজ ভিতরে রিচার্ড বা তার কোনো বডিগার্ড নেই। আর থাকতে পারলো না নিজের জীবনের কথা। আর ভাবলো না রেশমা কিচেন থেকে সবজি কাটার ছুরি নিয়ে দৌড়ে ছুটে যায় ওদের পেছনে। দাঁড়ান। রেশমার বজ্রকণ্ঠ শুনেই কারোর মধ্যেই তেমন কোনো প্রক্ষেপ দেখা মিল। সবই নয়, সিঁড়ি ডিঙিয়ে উপরে যেতেই থাকে মানবটি। তার পিছু পিছু থেমে যাওয়া পায়ের গতি বাড়িয়ে বাকি দুজনও যেতে লাগলো। রেশমার গলা কাঁপছে, তবুও পরোয়া করলো না, চেঁচালো। আপনাদের উদ্দেশ্য কি? কেন এসেছেন এখানে? থেমে রেশমাও পিছু পিছু উঠতে থাকে তাদের। আগুন বর্জন করলো কথায়, চোখ জ্বলছে ক্রোধের অগ্নি। আপনাকে তো আমরা ভালো মানুষ জানতাম। রাতের আধারে এটাই বুঝি আপনার আসল রূপ? অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল রেশমা। দুজনের মধ্যে একজন রেশমার কন্ট্রোলে চেপে ধরেছে শক্ত হাতে। রেশমার হাত থেকে ছুটি ঝন ঝন শব্দ করে সিঁড়িতে পড়ল রেশমার 2 চোখ ভেতর থেকে বেরিয়ে আসার উপক্রম। শ্রাবণের বর্ষার ধারায় স্রোত বইতে থাকলো। কার্নিশ বেয়ে দম আটকে আসলো রেশমা। তবুও ভাঙা গলায় চেঁচিয়ে ডাকতে থাকলো এলিজাবেথের রুমের দিকে এগোতে থাকা লোকটিকে। আল্লাহর দোহাই লাগে, এমন নিষ্ঠুর হবে না। গলায় চেপে রাখা হাতের দৃঢ়তা বাড়তে থাকে। বুকের ভেতরে সব শুকিয়ে আসে রেশমার। সামনে থাকা মানুষটি যেন এক ক্ষুধার্ত হিংস্র বজ্রপাতের মতন গম্ভীর কণ্ঠ বলল, মরার খুব শখ হয়েছে না? রেশমার বিলম্বহীন জবাব, আমার মেয়ের কাছে যেতে হলে আমাকে মেরে যেতে হবে। হাসলো লোকটা, ধারালো চিবুক রহস্যময় হাসে। জ্যাকেটের ভেতর থেকে একটি ছোট্ট সাইজের স্টিলের কার্মোভিটের ছুরি সোজা ঢুকিয়ে দিল রেশমার পেটে। একদম যেন পাকস্থলী খুবলেই নিয়ে ছুরিটি। মুখ দিয়ে রক্ত বের হতেই থাকে রেশমার। ফিনটি দিয়ে ছিটকে আসা সদ্য তাজা উষ্ণ রক্তগুলো গিয়ে পড়ল পাশের দাঁড়িয়ে থাকা লোকটির মুখে। চোখ মুখ কুচকে ফেলল লোকটি। নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে ভেতরে ভেতরে কেঁপে উঠল, তবু যত সম্ভব শক্ত করে রাখলো নিজেকে। শরীরের স্নায়ু কোষগুলো অকেজো হতে থাকে। ধীরে ধীরে রক্ত চলাচলের গতি কমে আসে রেশমার। চোখের সামনে সব গোলাটে লাগতে শুরু করলো। রেশমা শরীরের ব্যথার থেকে বেশি ছটফট করছে এলিজাবেথের কথা ভেবে। ছোটের কোনা রহস্যময়ী মানুষটির মুখ থেকে দ্বিতীয়বারের মতো শব্দ বের হয়। নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, তোমার? তৎক্ষণাৎ গলায় চেপে রাখা হাত ছেড়ে দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে পড়তে থাকে রেশমা। নিশি 2 হাতে মুখ চেপে ধরে। কিছুক্ষণ আগে তার ঘুম ভেঙে গিয়েছে। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সেই লোমহর্ষকর দৃশ্য সেও দেখেছিল। ডুকরে কেঁদে উঠলো, তবুও আগানোর সাহস পেল না। অসহায় কাতর চোখে তাকিয়ে থাকলো রেশমার পড়ে থাকা নিথর দেহে।
কপাল ফেটে রক্ত মেঝেতে আলপনার মতন বিছিয়ে যাচ্ছে। আকুতবয়ী হৃদপিণ্ড হৃদয় তখনও মৃত্যুর ব্যথা ভুলে তাকিয়েছিল ওপরে। প্রতিটি মায়ের কাছে বাচ্চারা নিজ সন্তান সমতুল্য। হোক না অন্যের, মাতৃমন গেয়ে উঠে সন্তানের সমবয়সী যে কাউকে দেখলে নিজের জীবনের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়েও পারল না শেষ রক্ষা করতে। চোখের ব্যর্থতার নিশানা সহসায় চোখ বুঝিয়ে রেশমার। কিছু পড়ার শব্দে ঘুম থেকে ধরফড়িয়ে উঠল এলিজাবেথ। দুদিন যাবতে স্লিপিং পিলস নিচ্ছে এলিজাবেথ। সেদিনের পর থেকে আর ঘুমাতে পারছে না। পরাজিত জীবনে আবারও হেরে গেল সে চরমভাবে। কিছুক্ষণ যাবত অনুভূতি হচ্ছিল ঘুমের মধ্যে কেউ তার উপর অনড়ভাবে ঝুঁকে আছে, একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে। কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়েছিল মুখের উপর। গলা শুকিয়ে গিয়েছে এলিজাবেথের। ঠোক গিয়ে ওঠার পায়তারা করতেই গেলে আকস্মিক ঘাড়ের পেছন থেকে একটা শক্ত হাত এসে রুমাল দিয়ে চেপে ধরল। আবারও ঘুমের জগতে তলিয়ে গেল এলিজাবেথ। কিছু বুঝে ওঠার আগে বুঝতে পারল না সব হারিয়ে আঁকড়ে ধরা নতুন কোলো সে হারিয়ে ফেল চিরজীবনের জন্য। মম ড্যাডের মতো রেশমা মাও যে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। মানবটি এলিজাবেথের ধনুকের মতো বাঁকানো শরীর কোলে তুলে নিল, এগোতেই থাকে। দরজার দিকে ঠোঁটের কোণে লেপ্টে আছে বিজয়ের হাসে। সাজানো পরিবেশ বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লিভিং এরিয়ার একটা জিনিসও আস্ত নেই। ভাঙা কাচের টুকরো, গ্লাসে গড়াগড়ি খাচ্ছে লাল রক্তে। ন্যাসো মাথা নিচু করে দাঁড়িয়েছে চুপসে যাওয়া মুখে নিয়ে। সেও যথেষ্ট পরিমাণ তটস্থ। মেঝেতে সারি সারি হয়ে পড়ে আছে গার্ডের লাশ। শীতের প্রথম প্রিয়বাতে কুয়াশায় ভেজা মৃত্তিকায় যেভাবে শিউলি ফুল বিছিয়ে থাকে, ঠিক সেভাবে কয়েক মিনিটের ব্যবধানে রক্তের বন্যা বয়ে গেছে রিচার্ড তার লাক্সারিয়াস ডার্ক থিমের লিভিং এরিয়া। রেশমার লাশের ওপর সফেদ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিশি রেশমার লাশের পাশে বসে ঠোঁট কামড়ে কাঁদছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হয়েছে আগ্নেয়গিরির অগ্নুপাত। ক্ষুধার্ত হিংস্রের মতো গর্জন দিচ্ছে একটু পর পর। শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়। অতি ফর্সা অবয়ব আগ্নেয়গিরির লাভার ন্যায় লাল রূপ ধারণ করেছে। থমকে যাওয়া মস্তিষ্ক ফিরে গেল তার চিরচারিত পৈশাচিক আত্মায়। পৈশাচিক আত্মার কাছে নত স্বীকার করে রিচার্ড ক্রোধে মট মট ধারল চোয়াল। দৌড়া সাপের মতো ফনা তুলছে শুধু অবশিষ্ট থাকা দুজন গার্ডের মস্তক বরাবরই সামনে গুলি করে খুলি উড়িয়ে দেয়া। হাত বেঁধে হাঁটু ভেঙে বসিয়ে রাখা হয়েছিল তাদের। উদ্বিগ্নতায় ঠাসা মুখ রক্তশূন্য হয়ে ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তরীণ মরীচিকা থেকে মুক্তি নিয়ে দূর আকাশে উড়াল দেয়। শুকনো ঢোক গিলে নিয়ে আসে ন্যাস খাদযুক্ত কণ্ঠ নত করে দৃষ্টি নিবিষ্ট রেখেই বলল, বস, হেলিকপ্টার থেকে ক্লোরোফর্ম ছাড়া হয়েছিল। গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই বুক শুকিয়ে যায় ন্যাসর রিচার্ডের আগুনের লিলিহান জ্বলতে থাকা আক্ষিদয় দেখে। বাক্য সম্পূর্ণ না করে পিছিয়ে যায়। কপালের পাশে নীলরক গুলো আকৃতি বাড়িয়ে জাগ্রত হয়ে ফুটে ওঠে। স্থিতিলতা থেকে উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। দাঁতের দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল, I want that motherfucker in my basement. গুটিয়ে থাকা ন্যাসো সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়ে। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে মুখে বাক্য প্রকাশ করার সাহস পায় না সে। এতেও ক্রোধ কমে না রিচার্ডের। পায়ের রক্ত তীর তীর করে মাথা উঠতে থাকে। পৈশাচিক হিংস্র মস্তিষ্ক চলন্ত রেলগাড়ির মতন টেনে ক্রোধগুলো ইঞ্জিনের কর্কশ শব্দ বাজিয়ে ছুটতে থাকে। মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ছাড়া করে দিচ্ছে গুটগুট করে লেখা কয়েকটা শব্দ। পায়ের নিচে পিছিয়ে রাখা সাদা কাগজের ওপর থেকে পা সরিয়ে পুনরায় তাকালো রিচার্ড। If you're a gangster, then I'm the predator. নিয়ে গেলাম আমার শিকার। এলো কেশি। অতি পরিচিত মধু মিশ্রিত মাতাল স্বরে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ গহ্বরের ন্যায় অবয়বে তাকাতেই চোখ জলচল করে উঠল এলিজাবেথের। ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো এলিজাবেথ। ছুটে গিয়ে হামলে পরে পুরুষালী বৃক্ষপটে অঝরে কাঁদতে থাকে।
এই মেয়ে, চোখ নামাও, নামাও বলছি। তবুও চোখ নামায় না ইবরাত। না চোখের পাতা ফেলে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাসর দিকে। 4 দিনের অনাহারে গালের মাংস চুপসে গিয়ে চামড়ার সাথে মিশে গেলেও চোখ মুখে নেই কোনো ক্লান্তির ছাপ। নিমেষহীন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে। ন্যাসো পানির বোতলের মুখ লাগিয়ে উঠতে উদ্যত হলেই হতচেতন হয়ে ফিরে ইবরাতকেই হারিয়ে তড়িঘড়ি করে ব্যগ্র কঞ্চে বলল, আপনি অসম্ভব সুন্দর, আমার দেখা সব থেকে সুন্দর মহাপুরুষ আপনি। কণ্ঠে ছিল জান প্রাণ উজাড় করে দেওয়া সকল মুগ্ধতা, নারী সুলভ আত্মসমর্পণ। ন্যাসোর পানির বোতলে কর্ক লাগিয়ে স্যাঁতস্যাঁতে মেঝেতে রাখলো। একটু হাঁচু গেড়ে বসলো, হাত পা বাঁধা আহত ইবরাতের মুখোমুখি। অভিব্যক্তি পানির মতো স্বচ্ছ, যা যে কেউ দেখলেই পড়তে সক্ষম হবে। ওপর থেকে যতটাই সাদাসিধে পরিষ্কার, ভেতরে জটিলতার পাহাড় ততই বড় এবং ভয়ঙ্কর গোছের। ন্যাসর অভিব্যক্তি কখনো রাগ, দুঃখ, হাসি দেখা যায় না, সর্বদা থাকবে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। তবে এই দত্ত আকৃতির লোকটাও ক্ষমতা রাখে একাই দর্শনকে মাটির সাথে মিশিয়ে দিতে। তীক্ষ্ণ আর সূক্ষ্ম বুদ্ধিমত্তার কাছে পরাজিত অনেক বীর সৈন্যরাও। তাই তো রিচার্ড নিজের বাম হাত হিসেবে স্বীকৃতি দিয়েছে তাকে। অনেক তপস্যার মাধ্যমে সে জায়গা অর্জন করেছে নাসর। ফলস্বরূপ চাইলেও এখন আর সে শক্ত আবৃতের খোলসের ভেতর থেকে বেরোতেই পারবে না। নাসর কণ্ঠে কোনো নেই জটিলতা, নেই কোনো প্রকার অযাচিত ক্ষুদ্রতায় নীরের ঠান্ডা গলায় বলা, আমার হাতে কাটা মানুষের মাংসের সাইজগুলো খুবই সুন্দর হয়। সাধারণ গলার কথা হলেও এই কণ্ঠের ছিল নিজস্ব ওজন, যা ধারণ ক্ষমতার বাইরে ছিল ইবরাতের। ভেতরে ভেতরে ভয় পেলেও মুহূর্তের মধ্যেই তা থেকে বেরিয়ে আসে নাসর সুগভীর নিকোষ বাদামি আঁকি যুগলে তাকে। উচ্চতায় ইবরাত নাসর বক্ষ পিঠের নিচেই পড়বে বিধায় ঘাড় উঁচে দেখতে হচ্ছে নাসকে। তাকে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল তার। তবুও গতি হারার স্পন্দন বেহায়ে মন তাকিয়ে থাকল নিষ্প্রভ দীর্ঘ দ্বিধাহীন নজরে। তবুও আপনি মহাপুরুষ আমার কাছে। এতক্ষণ পর অভিব্যক্তির মধ্যে খানিকটা পরিবর্তন আসলো নাসর। অধর এক পাশে এলিয়ে বাঁকা হাসল। ইবরাতের কান বরাবর পুরুষালী শক্ত লোমবিহীন হাত রাখলো দেয়ালে, হালকা ঝুঁকলো ইবরাতের উপর। নাসর মুখ থেকে নির্গত উত্তর নিঃশ্বাস আশ্রয় পড়ছে ইবরাতের মুখের উপর। বুকের ভেতর চাপ দিয়ে ধরল ইবরাতের। অজানা কারণে লজ্জায় সম্বিত সে বেহায়া দৃষ্টি নত করলো এবার। কিন্তু সে বাবলা মন কি এত সহজে মানে? পারবে কি এত নিকট হতে আলিঙ্গনের সুযোগ হাতছাড়া করতে? না, কখনোই না। ইবরাত আবারও শিশিরে অনুভূতিতে নিভু চোখে চাইল নাসর চওড়া তামুকে। নাজুক মেয়েটার দৃষ্টি সম্পূর্ণভাবে উপেক্ষা করলো নাসর। কাটকাট গলায় বলল, ওয়ানা ডাই? আই জাস্ট ওয়ানা বি ইয়ার্স। ইবরাতের বিলম্বহীন জবাবে এবার কপালে উপরি ভাগে ভাঁজের দেখা মিলে। সরে আসে ইবরাতের থেকে শীর্ণ স্বরে বল, খুব পাকা পাকা কথা বলছো। হ্যাঁ, 4 দিন না খেয়েও 1 ফুট এনার্জি কমেনি দেখছি। পানি দেওয়া বন্ধ করে দিতে হবে এবার। হঠাৎ বিষণ্ণতায় চুপসে গেল ইবরাতের মন। ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের ছোট্ট লোহার খাঁচার দিকে। দূর হতে দেখলে মনে হবে অন্ধকার ঘরে কেউ ইঁদুর ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে, যেখানে ভুলক্রমে আটকা পড়ে গিয়েছে এক মধ্যবয়স্ক নারী। 4 দিনের অভুক্ততায় শরীর একদম নেতিয়ে গিয়েছে সবিতা বেগমের। ছোট্ট খাঁচার মতো, আবার তার কাটার বেড়া দেওয়া, যার কারণে নড়াচড়াও তো দূর, উঠে বসার সুযোগটাও নেই। নিস্তেজ শৈলে ঘুমিয়ে আছে সবিতা বেগম খাঁচার ভিতর। মায়ের দিকে তাকালে বুকে মোচড় দিয়ে উঠল ইবরাতের। সকল মুগ্ধতা, ভালো লাগার ছাপ মুখে গিয়ে শ্রাবণ মেঘের ধারা বইতে শুরু করলো। কণ্ঠ বুঝে এলো কান্না, ফ্যাস ফ্যাসে আওয়াজে বলল, দয়া করে আমার মাকে কিছু খেতে দেন, এভাবে পানি খেয়ে বাঁচা যায় না। ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকে হেসে উড়িয়ে দিল নাসা। চোট কামড়ে প্রিয় গুছিয়ে বলল, তুমি বাঁচবে কি করে? আপনাকে পাওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ইবরাতের তাৎক্ষণিক জবাবে এবার পূর্ণ দৃষ্টি ইবরাতের উপর দিল নাসা।
এলিজাবেথের মতো আহামরি সুন্দরী না হলেও মায়াবী ইব্রাত, চোখ জোড়া মায়া মাখা, একদম উজ্জ্বল শ্যামলা চেহারা। 4 দিনের অনাহারে পুষ্টিহীনতা দেখা দিয়েছে। হরিণের মতো টানা টানা চোখ জোড়ার নিচে কিছুটা অবাধ্য কালো দাগ জায়গা দখল করে নিয়েছে। তবে শ্যামলা মুখশ্রী গাঢ় গোলাপি ঠোঁট জোড়ায় ডোবায় ফুটন্ত পদ্ম ফোটা ফুলের মতো ফুটে রয়েছে, স্নিগ্ধ এবং স্নিগ্ধতায় মুখরিত পুরো অবয়ব। তবে সেই স্নিগ্ধতার বিপরীতে চিবুক শক্ত করলো ন্যাসো, চিবিয়ে ইটালিয়ান এক সেন্টেন্স বলল, খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য না? যখন অন্য একটা মায়ের সন্তানকে দিনের পর দিন না খাইয়ে রাখতে তখন কেমন লাগতো? খুব ভালো লাগতো তাই না? এখন লাগছে না কেন? মেঝে খুব ঠান্ডা, অন্ধকারে থাকতে ভয় লাগছে। তখন ওই এতিম মেয়েটার কেমন লেগেছিল ভেবেছিলে একবার? তোমার বয়সী একটা মেয়ে যখন ব্যাড টাচের শিকার হতো, নিজের কাছেও কি অদ্ভুত ইনসিকিউর ফিল হতো না? 7 হাতের একটা ঘরের মধ্যে দিনের পর দিন একটা মেয়েকে আটকে রেখেছো তোমরা, তখন এতটা খারাপ লাগা কোথায় ছিল? ডু ইউ থিংস পিপল আর ফাকিং ফুল? ন্যাসোর শেষের কথাগুলো ছিল ঝাঁঝালো কর্কশ গলায়। কেঁপে উঠল ইব্রাতের তনু। ন্যাসো আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। উপরে এবং নিচের মাংসপিণ্ডের ওজনে চোখের গোলমণি ছোট্ট মাছের চোখের মতো দেখছে। পর্বতমালায় মেঘহীন সাদা আকাশের নিচে যে কাটা কাটা গাছের ফাঁক গলিয়ে বেরিয়ে আসা পাহাড়ের গোল টিলার মতো ন্যাসর বাদামি রঙের ছোট চোখ জোড়া, বাদামি রঙের চোখে এখন আগুনের লিলিহান। চোখে পানি সমেত হাসলো ইব্রাত। তখন আমার জীবনে কেন আসলেন না? আরো কিছু বছর আগে আমার জীবনে দক্ষিণের দমকা হওয়ার মতো আপনার আগমন হলো না কেন? ছোট ছোট চোখ আরো ছোট হলো ইব্রাতের কথায়। ন্যাসো তেসরা নজরে তাকিয়ে জিজ্ঞেস করলো, মানে? একই স্বরে প্রত্যুত্তর করলো ইব্রাত। তাহলে হয়তো আমি আরো অনেক আগে মায়ের শিখানো বলি থেকে বেরিয়ে নিজের মন দিয়ে কথা বলতে পারতাম। চোখের সামনে থেকে রঙিন পর্দা সরিয়ে দুনিয়ার আসল বাস্তবতা আজ করতে পারতাম। এই এখন যেভাবে বলছি, মন থেকে যা আসছে বলছি, কানের পাশে কোনো কুপরামর্শদাতা নেই। তাহলে হয়তো আমার পাপের ওজন একটু হলেও হালকা হতো। বিশ্বাস করুন, আমি সত্যি অনুতপ্ত আমার কাজের জন্য। প্রেমে পড়ে আমি বুঝেছি কষ্ট কী জিনিস। খুব সুখে থেকে আমি অনুধাবন করতে পারিনি এলিজাবেথের কষ্ট। সেদিন আপনাকে প্রথম দেখায় এক বুক ভালো লাগা ছেয়ে গিয়েছিল মন আকাশে। বুকের ভিতর ড্রিম ড্রিম শব্দটা থামার নামই নিচ্ছিল না। সেই কঠিন মুহূর্ত থেকেও আমি ছিলাম এক অন্য জগতে, যেখানে সুখের দোলায় দুলতে ছিল আমার মন। তারপর যখন আপনি চলে গেলেন, আমি অনুভব করলাম আমার শূন্য শূন্য লাগছে। সেদিন থেকে আমি এলিজাবেথের কষ্ট বুঝতে শুরু করি। অনুভূত হচ্ছিল হারানোর কষ্ট কতটা বেদনার। আমি আম্মুকে অনেকবার বুঝিয়েছি। বিশ্বাস করুন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে দয়া করে সাহায্য করুন। আপনাদের বসকে খোঁজার অনেক চেষ্টা করেছি আমি আর বাবা, কোথাও পাইনি। প্লিজ বলুন না এলিজাবেথ কোথায় আছে, কেমন আছে? শূন্য অভিব্যক্তি নিয়ে উঠে দাঁড়ায় ন্যাসো। চলে যাওয়ার জন্য উদ্যত হয়। হঠাৎ পেছন থেকে ইব্রাতের অদ্ভুত প্রশ্নবাদ তেড়ে আসলো। তবুও থামে না ন্যাসো, এগোতে থাকে। ভালোবাসি আমি আপনাকে। সারা জীবন এভাবে বন্দি করে রাখুন, আর যেভাবেই রাখুন আপনার কাছেই রাখুন। আমরা বাঙালি মেয়েরা মরলেও ভালোবাসার মানুষের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এতেই থামে না ইব্রাত। নিস্তেজ স্বরে অনড়ভাবে বলতে থাকে, ভালোবাসা পায়ে ঠেলার জিনিস না, বুকে নিয়ে আগলে রাখতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। আপত্তি নেই। পায়ের গতি নিটল রেখেই বলল ন্যাসো গুরু গম্ভীর গলায়। চিলতে হাসলো ইব্রাত, এবার চেঁচালো দুর্বল গলায়, ধ্বংস হতে চেয়ে আপনার প্রেমে। এবার থামে ন্যাসো। এক পাশে ঘাড় বাঁকায়, তবে পেছন ফিরে না তাকে রুষ্ট গলায় বলে, এই প্রেমে বিধ্বস্ততা ছাড়াও কিছুই নেই। ধ্বংস তো তুমি হবেই মেয়ে। ইব্রাতকে কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা কদম ফেলে চলে যায় ন্যাসো। বেসমেন্ট থেকে বেরিয়ে কালো পোশাকধারী দুজন গার্ডের দিকে তাকে
শক্ত গলায় বলল। আজ থেকে পানীয় যেন না দেওয়া হয় এদের। গার্ড নিশ্চুপ মাথা নাড়ায়, তপ্ত শ্বাস ফেলে নাস পায়ের গতি কমিয়ে ধীরে ধীরে বাগান বাড়ির ভেতরে প্রবেশ করে। রিচার্ডের হিংস্র আচরণের সম্মুখীন হবার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে নিজেকে নিটল করে নিল। ক্লোরোফর্মের রিয়াকশন কাটাতে পিটপিট করে চোখ খোলার চেষ্টা করলো এলিজাবেথ। চোখের পাতা জোড়ায় যেন কেউ বিশাল আকৃতির পাথর রেখে দিয়েছে। অধিক ওজনের তোড়ে চোখের পাতা মেলতে পারছে না এলিজাবেথ। অনুভব করছে তুলোর মতো নরম বিছানার সাথে তার ধনুকের মতো বাঁকানো শরীর লেপ্টে আছে। সুস্থ সবল আবাসিক এলাকায় আছে সে। গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। খুব সম্ভবত কাছে লোকালয় কোথাও ব্যস্ত রাস্তা রয়েছে যেখানে ছুটে চলছে যানবাহনগুলো বিভিন্ন উদ্দেশ্যকৃত গন্তব্য বিরতিহীন ভাবে। খোলা জানালা দিয়ে আসছে প্রশান্তিময় প্রকৃতির সতেজ হাওয়া, যা অনেক দিন পর ছুঁয়ে দিচ্ছে এলিজাবেথের শুষ্কতায় গড়িয়ে যাওয়া শরীর। বহু কসরতে চোখ খুলতে পারে এলিজাবেথ। চোখের পাতা খুলতে ফাঁক গলে উন্মুক্ত হয় এলিজাবেথের নিকষ সুগভীর কালো আখি যুগল। তবে তা সোডিয়ামের লাইটের তির্যক আলোতে টিকতে পারল না মাঠে বেশিক্ষণ। তির্যক আলো এসে চোখে পড়তে হাত দিয়ে চোখ ঢেকে ফেলে এলিজাবেথ। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থই করে নেয়। আবারও চোখের পাতা মেলে উঠে বসে। আশেপাশে তাকাতেই চোখ ছানা পড়া হয়ে যায়, বিস্ময় হতভম্ব হয়ে যায়। অবিশ্বাস্য নজরে চোখ বুলাতেই থাকে পুরো কক্ষে। এটাকে কারো রুম বললে ভুল হবে। কেউ খুব ধৈর্যের পরিচয় দিয়ে আদরের হাতে সাজিয়েছে এই ডিজনিল্যান্ড। এলিজাবেথের মনে হচ্ছে সে পিঙ্কিশ ওয়ার্ল্ডে অবতরণ করছে। ক্লোজেট থেকে শুরু করে বিছানার বেডশিট, বালিশ, সোফা, পর্দা সকল কিছুই পিঙ্ক কালারের, যা প্রতিটি মেয়েরই স্বপ্ন। নিজের ব্যক্তিগত রুম এভাবে সাজাবে মেয়েদের প্রিয় রং পিঙ্ক কালার দিয়েই। খুব সংখ্যক নারী জাতি আছে যাদের পিঙ্ক কালার পছন্দ নয়। এলিজাবেথের চোখ থেকে এখনো বিস্ময় কাটছে না, মনে হচ্ছে এখনো স্বপ্নের মধ্যে আছে সে। স্যাঁতস্যাঁতে রান্নাঘরের শক্ত মেঝে আর রিচার্ডের সেই ভয়ঙ্কর ডার্ক থিমের তৈরি আবাসস্থল থেকে নিজেকে এই সাজানো ঘরে কোনোভাবেই মানতে পারছে না এলিজাবেথ। বাচ্চা বয়সের সেই কমন টেকনিক কাজে লাগালো এলিজাবেথ। নিজেকে এই ঘর থেকে বের করার জন্য জিভ দিয়ে উষ্ঠ ভিজে বা হাতে চিমটি কাটলো, একটু জোরেই কাটলো। নখের দাগ বসে লাল হয়ে যায় পাতলা চামড়া। ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে এলিজাবেথ। ঠোঁট কামড়ে দম আটকে কাপা কাপা চোখের পাতা মেলল আবারও এলিজাবেথ। এবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। না, এটা সত্যি। সে কোনো স্বপ্নের জগতে নয়, বরং এসব কিছুই বাস্তব রূপে ধরা দিয়েছে তার কাছে। বেড সাইডের টিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। দিন দুনিয়ার কুল কিনারাহীন হয়ে খিলখিলি হাসতে থাকে। কুটিল দু হাতে আগলে নেয় লার্জ সাইজের ডরিমন দুটো। হাতের বাঁধনে দুটিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতে ব্যর্থ হয় এলিজাবেথ। খুব বড় হয় এতক্ষণ বিস্মিতর কারণে বালিশের দুই পাশে সাজিয়ে রাখা ডরিমন দুটো কে খেয়াল করেনি এলিজাবেথ। নারী সুলভ আচরণে আত্মসমর্পণ করে আবেগী হতে থাকে এলিজাবেথ। ছোট্টবেলার কথা মনে পড়ে। একটা সময় তার রুম এভাবে সাজিয়েছিল তার বাবা নিজের হাতে। তাদের ছোট্ট কুটিরে তৈরি করেছিল ছোট্ট রাজপ্রাসাদ অতি আদরের রাজকন্যার জন্য, যেখানে কমতি ছিল না কোনো কিছুর। মায়ায় মায়ায় ভালোবাসায় ভরপুর ছিল। অতি পরিচিত মধুমিশ্রিত মাতাল স্বরে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে গ্রীষ্ম গহ্বরের ন্যায় অবয়বে তাকাতে চোখ জলজল করে উঠল এলিজাবেথের। ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো এলিজাবেথ। ছুটতে গিয়ে হামলে পড়ে পুরুষালীর বৃক্ষপটে। অজারি কাঁদতে থাকে পুরুষটি। রুক্ষ পুরুষালী খসখসে হাত রাখে এলিজাবেথের মাথায়। কিছুটা সময় দেয় এলিজাবেথকে নিজেকে সামলে নেওয়ার জন্য। দুর্বোধ্য মেয়েটা এতদিন পর প্রিয় মানুষের ছায়া পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না। কান্না তো থামায় না, বরং আরও কান্নার তোর বাড়তে থাকে ক্রমে ক্রমে। বৃক্ষপটের মালিকেরও যেন ভালো লাগছে এভাবে। আটকাতে ইচ্ছে করে না। যুগ যুগ যুগান্তর পর প্রিয় ছায়াকে কাছে পাওয়া, তাও এত নিকুটে। মরুভূমির মতো খড়খড় বুকে এক ঝিলিক বৃষ্টি ফোটায় ফোটায় ভরিয়ে দিচ্ছে। দেখ না একটু, সময় এখানেই থেমে থাকুক না।
খেয়ে হারিয়ে ভুলে গিয়েছে। নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে খাবার টুকরো টুকরো কাচের খণ্ডাংশ। কিন্তু আর পারল কোথায়? এতক্ষণে আড়ালে দাঁড়িয়ে আরম্ভ স্বরে ঘুমিয়ে থাকা মেয়েটাকে দেখে হৃদয় যতটা প্রশান্তি পেয়েছে, এখন ঠিক তার কাছ থেকেও বেশি যন্ত্রণাদায়ক লাগছে মেয়েটির কান্না। আড়ষ্ট মেয়েটার কান্নার তোড়ে কেঁপে ওঠা ঝাঁকুনিগুলো বুক পাঁজরে হাতুড়ি দিয়ে আঘাতের থেকেও গাঢ় ঝড় উঠে হৃদগহ্বরে অস্থির হয়ে যায়। এলিজাবেথের কান্না আটকানোর জন্য এলুকেশে এভাবে কাঁদানো বাকি, গলা বসে যাবে তো।